সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এইচ টিভির নিয়মিত আয়োজন জনতার দর্পণের আজকের পর্বে। আপনারা জানেন আমরা প্রতিটি পর্বেই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে সংঘাত সেই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার আব্দুল হান্নান। পাশাপাশি আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। আমরা একটু আলোচনা শুরু করতে যাই আব্দুল হান্নান, আপনাকে দিই। যেহেতু আপনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, আমরা যদি এই যে সংঘাত সেটি দিয়ে যদি শুরু করতে যাই, যে আসলে এটার পেছনে ইরানের শক্তিটা কোথায়? মানে ইরান আসলে আমরা যেটা স্বাভাবিকভাবে বলি যে কিসের মূলে বা কিসের বলে বলিয়ান হয়ে বা কোন সক্ষমতা সে আসলে আত্মবিশ্বাসী হয়ে এই হামলাটি চালালো, কারণ তার কি সেটি প্রতিরোধ করার মতো বা পাল্টা একটা কাউন্টার প্রতিরোধ করার মতো সক্ষমতা তার আছে কিনা? ধন্যবাদ শাকির আপনাকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি একটা আজকে সারা বিশ্বের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোকপাত করতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি প্রশ্ন করেছেন ইরান আজকের এই ক্রাইসিসের মধ্যে এমন কি সক্ষমতা অর্জন করেছে যে তারা আজকে এত অ্যাসার্টিভ, মানে ইরান আজকে খুব শক্তিশালী একটা দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আমি শুরুতেই বলতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে পারস্পরিক যে প্রতিযোগিতা, এটা ক্ষমতার প্রাধান্যের প্রতিযোগিতার বাইরেও তাদের একটা ঐতিহাসিকভাবে একটা জিনিস বিদ্যমান আছে তাদের মধ্যে। তারা দুই দেশই মনে করে একজন আরেকজনের কঠিন প্রতিপক্ষ। আর ইসরায়েল বিশেষ করে মনে করে যে মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন উদ্ভূত যে সমস্যা বা ইসরায়েলের যে রাষ্ট্র হিসেবে আবির্ভাব, এই আবির্ভাব এবং তার পরবর্তী যে ঘটনা প্রবাহ, যুদ্ধ বিগ্রহ, 1967 সনের যুদ্ধের পর থেকে যে প্যালেস্টাইনের যে ভূমি তারা দখল করেছে এবং প্যালেস্টাইনের আজকে যে দুর্দশা, গাজা সহ যে ক্রাইসিস, সারা বিশ্বের যে আজকে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন, এসবের মধ্যেও খুব ইনহারেন্টলি ইসরায়েল নিজে থেকে মনে করে যে ইরান তাদের একমাত্র শক্তিশালী প্রতিপক্ষ, যারা তাদের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছে। কেন অস্তিত্বের মধ্যে হুমকির মধ্যে ফেলেছে? যদিও ইসরায়েল একটা পারমাণবিক শক্তিধর দেশ, তাদের পারমাণবিক অস্ত্র আছে এবং তাদের সারা বিশ্বে কথিত সবাই মনে করছে যে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা বুদ্ধ ইম্পেকেবল, সারা পৃথিবীর সেরা প্রতিরক্ষা বুদ্ধ তাদের আছে। তারপরও তারা ইরানকে মনে করছে একটা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তাহলে এখন প্রশ্ন হলো যে 1 এপ্রিল ইসরায়েল দামেস্কে ইরানের কনসুলেট ভবনকে গুড়িয়ে দেয়। তাতে তাদের ঊর্ধ্বতন রিপাবলিকান গার্ডের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জেনারেল লেভেলে 4 থেকে 5 জন আরো বেশি নিহত হয়। তাইলে এখন ইরান মনে করছে যে আমাদের সার্বভৌমত্বের উপরে ইসরায়েল আঘাত করেছে। আপনারা জানেন যে বিদেশে যে কোনো দেশের বিদেশে দূতাবাস ভিয়েনা কনভেনশন অনুযায়ী স্বীকৃত যে ওই ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে বিল্ডিংয়ে দূতাবাস হবে বা যে প্রেমিজে হবে, যে জায়গায় হবে, কনসুলেট হবে, এটা তার স্বাধীন সার্বভৌম সত্তা, মানে ইরানের জাতির অংশ, ইরানের অংশ, সার্বভৌম অংশ। কাজে ইসরায়েল ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, আন্তর্জাতিক আইনে তাই বলে। তাহলে এখন ইরান দেখছে যে আমার সভরেন্টির উপরে, আমার সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, কাজে এটা পাল্টা আমাকে দিতে হবে। তাহলে ইরান ইতিমধ্যে গত ধরেন 2 থেকে 3 দশক তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে
এবং ইরানের মিসাইল, ব্যালিস্টিক মিসাইলের যে মানে ওভারঅল যে উন্নয়ন, এটা সারা পৃথিবীতে অনেক দেশেরই এই লেভেলে যেতে পারে নাই। ইরান তো আর উন্নত বিশ্বের দেশ না, একটা ডেভেলপিং ইকোনমি হিসাবে তারা এত বেশি সক্ষমতা অর্জন করেছে। ওই মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা দূরপাল্লার, ওইটাও ইসরায়েলের জন্য একটা একটা অস্তিত্বের সংকটের বিষয়। কারণ তাদের মিসাইলগুলো 2250 মাইল থেকে 1500 মাইল দূরে গিয়েও লক্ষ্যবস্তুতে হিট করার সক্ষমতা রাখে। ইরানের সেনাবাহিনী আপনার রিপাবলিকান গার্ডেরই রেগুলার ফোর্স আছে 1 মিলিয়নের উপরে, তাদের সাধারণ সামরিক বাহিনীর বাইরে। তাদের আপনার তাদের 1,25,000-এর মতো রিপাবলিকান গার্ডের প্রশিক্ষিত সৈন্যবাহিনী আছে। তো রিপাবলিকান গার্ড ইসলামিস্ট যে খোমেনি আসার পরে তারা কিন্তু ইনডক্ট্রিনেটেড, তারা ধর্মীয় দীক্ষায় দীক্ষিত এবং ইসরায়েলের প্যালেস্টাইনের প্রতি অবিচারকে লক্ষ্য করে কাজে ইসরায়েলকে তারা শত্রুই মনে করছে, যে ইসরায়েলের জন্য প্যালেস্টাইনিদেরই দুর্দশা। কাজে এটার একটা এত বড় শক্তি তারা তৈরি করেছে সামরিক প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের 1 মিলিয়ন আছে ভলান্টিয়ার্স যারা ইন্টারনালি তাদের নিরাপত্তা নিশ্চিত করে, যারা জনগণের উপরও তারা স্পায়োনেজ করে। কাজে একটা শক্তিশালী সামরিক ফোর্স। ওদিক দিয়ে তাদের মিসাইল অ্যান্ড ব্যালিস্টিক মিসাইলস তাদের খুব স্ট্রং। আপনারা জানেন ইউক্রেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানের আপনার ড্রোন, যেটা রাশিয়া সংগ্রহ করে ইউক্রেনের উপরে আঘাত এনেছে এবং অত্যন্ত সাকসেসফুলি করেছে। তাহলে তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের সামরিক বাহিনী, রিপাবলিকান ফোর্স গার্ডের রেগুলার সেনাবাহিনী, প্রশিক্ষিত সেনাবাহিনী, কাজে এই স্ট্রং ফোর্স একমাত্র স্পোকসম্যান হিসেবে দাঁড়ায় গেছে ইসরায়েলের বিপক্ষে। তখন তারা কি করলো, যে আমরা আমাদের সার্বভৌমত্বের উপর যেহেতু আঘাত এনেছে, দামেস্কের কনসুলেটে অ্যাটাক করে আমাদের টপ জেনারেলসদেরকে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেরেছে। বড় কথা হলো আন্তর্জাতিকভাবে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। তারা তখন কি করলো, যে না, আমাদেরকে রিটিলিয়েট করতে হবে। তো রিটিলিয়েশনের জন্য ইরান 72 ঘন্টার আগে তাদের নিজস্ব চ্যানেলে ডেফিনেটলি আমেরিকা সহ উন্নত বিশ্বের ইউরোপের অনেককে বলেছে যে আমরা এটাকে একটা প্রতি আক্রমণ করবই আমরা। তাইলে আপনি যদি শত্রুপক্ষকে আক্রমণ করবেন জানান, তাইলে শত্রুপক্ষ প্রস্তুতি নেওয়ার সময় পায়। তো ইসরায়েল কিন্তু প্রস্তুতি নিয়েছে তার আয়রন ডোমকে শক্তিশালী এবং নিচ্ছিদ্র করার জন্য, সময় পেয়েছে। তো মানে কি, আমি আপনার বাড়িতে অ্যাটাক করব, আপনাকে আমি আগাম বলছি যে আমি আসতেছি, আমি 72 ঘন্টা সময় দিলাম, তাহলে আপনি তো প্রতিরক্ষা বুদ্ধি আরো শক্তিশালী করেছেন। তো মানে হলো যে ইরানের কিন্তু ইচ্ছা ছিল না যে তারা ইসরায়েলকে দখল করবে বা কিছু একটা করবে। তারা বোঝাতে চেয়েছে যে আমরা তোমাদেরকে আগাম জানায়েও আমরা তোমাদেরকে আক্রমণ করে আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারি। তাইলে 300-র মতো ব্যালিস্টিক মিসাইল, ড্রোন অ্যান্ড মিসাইলস তারা ছুড়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। একটা কান্ট্রি এতগুলো মিসাইল একসাথে 1-2 ঘন্টার মধ্যে ছুড়বে, এটা কিন্তু বিশাল সক্ষমতার প্রশ্ন, অনেক ব্যয়বহুল জিনিস। এবং ইসরায়েল দাবি করেছে 99% মিসাইল তারা ইন্টারসেপ্ট করেছে, প্রতিহত করেছে, ধ্বংস করে দিয়েছে। তাইলে আমার যদি 99% মিসাইল আমি ধ্বংস করে দিতে পারি, কি কেন দিতে পারলাম? কারণ ইরান আগাম আমাকে বলে দিয়েছে আমি অ্যাটাক করব। তাহলে ইরানের উদ্দেশ্যটা কি? যুদ্ধে জয় করা না, ইরানের উদ্দেশ্য হলো তার শক্তির ক্ষমতা দেখানো, যে আমি কত শক্তিশালী, আমি এটা প্রমাণ করতে চাই যে তোমাকে জানাই দিও আমি অ্যাটাক করতে পারি। যুদ্ধ চলাকালীন ইরাক, রাশিয়ার যুদ্ধ সহ ইউরোপ সহ সব যুদ্ধেই অনেক মিথ্যা প্রচারণা হয়, ফলস ন্যারেটিভ আছে, কেউ সত্য কথা স্বীকার করে না, ক্ষতি হলো। তাইলে ওই 1% কোথায় হিট করেছে তাকে ইসরায়েল ঘোষণা দিয়েছে? দেয়নি। অন্যান্য মিডিয়া থেকে আমরা যেটা আহরণ করেছি এবং
ইউরোপের সহ বিশ্বের সেরা সেরা বিশেষজ্ঞ বলেছে, এবং আমি রিসেন্টলি ব্রিটিশ এক সামরিক বিশেষজ্ঞের ইন্টারভিউ শুনেছি, সে বলেছে যে যেখানে আমেরিকা তার প্যাট্রিয়ট সহ বিভিন্ন সমরাস্ত্র মজুত করে যে এয়ারপোর্টে, ওই এয়ারপোর্টে তারা সফলভাবে হিট করেছে। তাহলে এক্স্যাক্টলি কোন জায়গায় কত সফলভাবে হিট করেছে এটা আমরা এখনো জানি না, বিকজ অফ ডিসইনফরমেশন অর মিসইনফরমেশন অর প্রপাগান্ডা অর হোয়াট এভার মিডিয়ার একটা বিষয় এখানে আছে। যে এই সত্য হতে বেরোবে এখন থেকে 6 মাস বা 1 বছর বা 5 বছর পর এক্স্যাক্টলি কি ঘটেছিল। ইসরায়েল প্রেসও স্বীকার করেছে যে তারা একটা এয়ারপোর্টে আঘাত করতে সক্ষম হয়েছে। আমি ওয়েস্টার্ন ইউরোপের টপ সমরাস্ত্র বিশেষজ্ঞ ইন্টারভিউ শুনেছি, উনি বলেছেন যে ইরানের যে দূরপাল্লার যে ব্যালিস্টিক মিসাইলের প্রিসিশন, যে নিখুঁতভাবে যে অ্যাটাক করা, এই যে নিখুঁতভাবে হিট করার, এটা তারা অত্যন্ত সাকসেসফুলি করেছে, এবং ইসরায়েল সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এইসব বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তাদের সক্ষমতা নিয়ে। তাইলে উদ্দেশ্য ছিল কিন্তু হিট করা না, উদ্দেশ্য হচ্ছে এই যে গত 2 থেকে 3 দশক ইরান যে সামরিক সক্ষমতা অর্জন করেছে এবং ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, ভিয়েনা কনভেনশনকে ভায়োলেট করেছে, যেটা আমরা বলি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যে আমার দেশের যদি আমার ভিতরে কেউ অ্যাটাক করে, আমার সার্বভৌমত্ব আঘাত করে, বাংলাদেশও রিটিলিয়েট করতে চাবে। কাজে ইরান এই জায়গায় তার শক্তিমত্তার ইন্ডিকেশন দিয়েছে টু হুম, নট অনলি ইসরায়েল, টু ওয়েস্ট। কারণ আমেরিকার অনেক বেস কিন্তু সিরিয়া, ইরাক সহ বিভিন্ন আশেপাশে অনেক কিছু আছে। তারা দেখাতে চাচ্ছে যে আমরা উই ক্যান রিচ টু ইউর প্লেস এনি টাইম ইফ উই ওয়ান্ট, উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটির জানানটা তারা দিয়েছে, এবং তারা বলছে আমাদের মিশন ফুলফিল, কারণ তুমি আমাকে অ্যাটাক করেছো, আমি তোমার টেরিটরি থেকে অ্যাটাক করেছি। আপনার কাছে আবারও আসবো, একটু যেতে চাই মাইনুল আলমের কাছে। মাইনুল আলম, যেমনটি বলছিলেন আব্দুল হান্নান, যে আসলে তারা তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে, তো প্রতি উত্তরে যদি ইরানের দিকে ইসরায়েলের আক্রমণ হয়, সেক্ষেত্রে কি সেটি কি বিচ্ছিন্নভাবে দেশের বাইরে কোনো দূতাবাসে হবে, নাকি তাদের যে রিভলিউশনারি গার্ড যেটি সেটির উপর হবে, নাকি ইরানের কয়েকটি সেন্সিটিভ জায়গা যেগুলো রয়েছে পারমাণবিক স্থাপনা সেগুলোতে হতে পারে, নাকি ইসরায়েল আসলে আক্রমণই চালাবে না? আপনার কি মনে হয়? না, এটা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে এই আলোচনার জন্য, এবং আমার শ্রদ্ধেয় রাষ্ট্রদূত হান্নান যেভাবে সুন্দরভাবে এক তথ্য দিয়ে উপস্থাপন করেছেন। এখন পাল্টা কি হবে, এটা হলো জানার বিষয় কিংবা আমাদের আগ্রহের বিষয়। ইরানের এই আক্রমণের পর ইসরায়েল কি করবে? ইসরায়েলের যদি ঘটনার প্রবাহ আমরা লক্ষ্য রাখি, দফায় দফায় ক্যাবিনেট মিটিং, নেতানিয়াহু যেভাবে দুর্বল, কিংবা সে আছে রাষ্ট্রনেতা পরিচালনা করছে, কিন্তু যেভাবে নিজেকে উপস্থাপন করছে, যেমন আজকে সকালেই একটা রিলিজ দেখছিলাম তার সরকারি বক্তব্য, যে আমরা আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আত্মরক্ষার জন্য যা যা করব। তার মানে কি তারা আক্রান্ত আবার হবে? এটা না, যে আক্রমণটা হয়েছে এটাকে পাল্টা প্রতিরোধ করেছে কিছুটা, অনেকটা, কিন্তু ভবিষ্যতে সামনের দিনগুলোতে কি হবে, সে পাল্টা আক্রমণ করবে, আত্মরক্ষার নামে একটা আক্রমণ করবে। আত্মরক্ষায় আমাকে নিরাপত্তা নিশ্চিত বুদ্ধ তৈরি করে আক্রমণ করবে। কোথায় করবে? কারণ তার শক্তি সামর্থ্য দেখানোর ব্যাপার আছে। ইরান দেখিয়েছে, তার সক্ষমতা দেখিয়েছে, এবং পশ্চিমাদের কাছেও এটা বার্তা পৌঁছে গেছে ইরানের সক্ষমতা কিভাবে প্রদর্শিত হয়েছে, তাদের অস্ত্র, তাদের কৌশল, তাদের রণভঙ্গি কিংবা ট্যাকটিক্যাল যেই বিষয়গুলো ওরা প্রদর্শন করেছে। এখন ইসরায়েলকে তার পশ্চিমা মিত্ররা, যেমন ব্রিটেন কি বলেছে, তুমি ধৈর্য ধরো, তুমি গো স্লো। ফ্রান্স কি বলেছে, গো স্লো। পশ্চিমারা যেভাবে তাকে উস্কে দিবে কিংবা পাশে দাঁড়াবে, সেটার পরিবর্তে তাকে একটা গো স্লো এবং ধীর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ যদি উস্কে দেয় কিংবা হ্যাঁ চালাও তুমি পাল্টা আক্রমণ, তখন পরিস্থিতি কি হবে? কেউ কি সামাল দিতে পারবে সব মিলে? সুতরাং এটার একটা
আফটার এফেক্ট, ক্রিয়া প্রতিক্রিয়া কিংবা কতটুকু সামাল দেওয়া সম্ভব হবে সেটা ভাবতে হবে। এটার পরিণাম, এটার আফটার পরবর্তী ক্রিয়া প্রতিক্রিয়া ক্ষয়ক্ষতি যা যা বলেন সেটা আগে হিসাব করতে হবে, করে পরবর্তী পদক্ষেপ। একটা আক্রমণ করলো, আরেকটা করে দিল, আবার একটা আক্রমণ, তাহলে তো এটা আক্রমণ কিংবা যুদ্ধ না হলেও যুদ্ধের কাছাকাছি একটা খেলা। এটা কি সবাই সংহতভাবে করতে পারবে? সেই সক্ষমতা আছে? আমার মনে হয় নিজস্ব ডোমেস্টিক্যাল কিছু ইস্যু আছে নেতানিয়াহুর, কিছু কম্পালশন আছে, তার রাজনীতি, তার মানুষের জনগণের যে অবস্থা, তার কড়া সমালোচক কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের যে বক্তব্য, যে অবস্থান, সেটা হিসাব করে একটা মধ্যপন্থা, একটা দৃশ্যমান একটা লোক দেখানো কিছু একটা করতে হবে। এখন কোথায় করবে, কোথায় দেখাবে, যেমন এপ্রিলের শুরুতে যেটা হলো, এটা কি আবার অন্য কোথাও করবে? সেটা তো একটা সুন্দর একটা ওইরকম লোকেশন লাগবে। সে কি রিয়াদে করবে কিংবা অন্য কোনো ক্যাপিটালে করবে, অন্য দেশের ক্যাপিটালে করবে? সেটা সম্ভব না, সেটা করার সুযোগও নাই। তো এমন একটা জায়গায় করবে, একটা ভালনারেবল কোনো দেশে, ভালনারেবল কোনো ক্যাপিটাল সিটিতে এটা করতে হবে। করলে তাহলে তার কিছুটা সক্ষমতা কিংবা তার পাল্টা এই উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকবে বলে আমার ধারণা। তবে আমাদেরকে দেখতে হবে, আমাদের এটা এখনও অপেক্ষার পালা, অপেক্ষা করতে হবে। আমরা বুঝে শুনে এটা আমরা পর্যবেক্ষণ করব। শুধু আব্দুর রহমান, আপনার কাছে একটু যেতে চাই যে আসলে ওয়েস্টার্ন প্রেশারের জায়গাটা বলছিলেন মাইনুল আলম, পশ্চিমা বিশ্ব আসলে কেন তাকে আসলে খুব আস্তে আস্তে স্লো ডিসিশন নেওয়ার জন্য প্রভাবিত করছে? কারণ আপনি যেটি বলছিলেন বা আমরাও যেটি জানি যে ইসরায়েল একটি পরমাণু শক্তিধর দেশ, সেটার এগেনস্টে আসলে ইরান মানে ততটা শক্তিশালী নয়, হয়তো অনেক মধ্যপ্রাচ্য তুলনায় অনেকটাই শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলোর তুলনায়, কিন্তু ইসরায়েলের তুলনায় তার সক্ষমতার জায়গাটা তো অনেকটা পিছিয়ে। তো সেই জায়গাটাতে কেন পশ্চিমা বিশ্ব থেকে, তার মিত্ররা, তার মন্ত্রিসভার থেকে তাকে ধীরে চলার জন্য বলা হলো? শাকির, আপনার চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি একটু আপনার একটা পয়েন্ট আমি একটু দ্বিমত করি, ইফ ইউ অ্যালাউ মি। আপনি বলছেন যে ইসরায়েলের চেয়ে ইরানের সক্ষমতাটা একটু পিছিয়ে। ইসরায়েলের পারমাণবিক ভান্ডারের বাইরে আমি মনে করি না যে ইরান কোনো অংশে সৈন্যের সংখ্যায়, যুদ্ধাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধ করার জন্য যে মনোবল, যে সরঞ্জাম, লজিস্টিক্স, কোথাও ইরান পিছায় আছে। আপনি দেখেন, আপনি পশ্চিমা বিশ্ব কেন তাকে থামাতে চাচ্ছে? তারা বলছে যে তুমি নিয়ন্ত্রিত, রেস্ট্রেইন দেখাও, নিয়ন্ত্রিত থাকো, ডোন্ট বি ইমোশনাল। ইসরায়েলকে বলছে। কেন বলছে? ইরানকে তো বলছে না। ইসরায়েল প্রাথমিকভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তারা অন্য একটা স্বাধীন দেশের সার্বভৌম কনসুলেটে তারা আঘাত করেছে, বিনা উস্কানিতে করেছে। তারা বলছে যে আমরা টেররিস্টকে মেরেছি। এটা তো ব্যাখ্যার ব্যাপার, বাট প্রাইমারিলি আপনি একটা সার্বভৌম, একটা এমবেসি, দূতাবাসে, একটা কনসুলেটে আপনি অ্যাটাক করেছেন এবং তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন, এটা উড়িয়ে দিয়েছেন সব। কেন তারা নিয়ন্ত্রিত বলছে? যদি 72 ঘন্টা আগে ইরান নোটিফাই না করত টু দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে আমি অ্যাটাক করব, তাইলে কি হতে পারত? ইসরায়েল অপ্রস্তুত হতে পারত, তারা অপ্রস্তুত থাকতো, ফুল প্রিপারেশন হয়তো নিতে পারত না। ঠিক আছে, আমি থিওরিটিক্যালি বলছি, হয়তো ইসরায়েল সার্বক্ষণিক প্রস্তুত আছে, ফাইন। শুধু কি ইসরায়েল ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, অন্যান্য মিসাইলকে প্রতিহত করেছে শুধু ইসরায়েল? আমেরিকা, ফ্রান্স, জর্ডান, ব্রিটেন, তারাও ধ্বংস করেছে। কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে। সাইপ্রাস থেকে করেছে ইংল্যান্ড, আপনার জর্ডানের পুরো এয়ার স্পেস আমেরিকা এবং জর্ডান ইউজ করেছে। কারণ জর্ডান তো ইন বিটুইন, ইসরায়েল এবং ইরানের মাঝখানে জর্ডান। কাজেই এখানে তারা এই জিনিসগুলো ইন্টারসেপ্ট করেছে। তাইলে সক্ষমতা ইসরায়েলের বেশি কেন? তার মিত্রশক্তি এই আক্রমণে তাকে সাহায্যের জন্য প্রস্তুত ছিল। ঠিক আছে না? তাইলে এখন প্রশ্ন যে আপনি যদি কাউন্টার অ্যাটাক করতে যান, তাইলে আমেরিকার সাহায্য নিয়েই তো আপনাকে করতে হবে, ইউরোপের সাহায্য নিয়ে করতে হবে। আপনার একক সক্ষমতায় ইরানকে আপনি ঘায়েল করতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমেরিকা বলছে আমি তোমার পক্ষে যুদ্ধে জড়াতে যাব না, তার নিজস্ব চিন্তা ভাবনা এসে বলেছে যে না, আমি এই যুদ্ধ চাই না।
কাজে তুমি নিয়ন্ত্রিত হও। ইংল্যান্ড বলেছে তুমি নিয়ন্ত্রিত হও, তারাও আসতে চায় না। কিন্তু ইংল্যান্ড বলেছে, ইংল্যান্ডের যে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ইসরায়েল একটা অ্যাটাক করবে, তাদের একটা অধিকার আছে, বাট তারা হয়তো করবে, বলছে না কখন করবে, কি করবে। ঠিক আছে, ফ্রান্স বলছে স্টপ, ইউরোপ বলছে স্টপ। বেসিক্যালি ইউরোপ এবং আমেরিকা আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে যে পরিমাণ এনগেজড, যে পরিমাণ খরচ তারা বহন করেছে, সারা বিশ্বের অর্থনীতি যে পরিমাণ ঝামেলার মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটা যুদ্ধ নিয়ে তারা বৈশ্বিকভাবে এনগেজড হবে, এইটা তারা চায় না। এক, আমেরিকা বিশেষ করে চায় না, যে আমেরিকার ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তো ন্যাচারালি তারা এখন আমেরিকার ইলেকশনের আগে একটা যুদ্ধে যেতে চায় না, যে যুদ্ধটা অনিশ্চিত। আজকে যদি যুদ্ধটা হতো যে ইসরায়েল ইরাককে কালকে দখল করে ফেলতে পারবে, আমেরিকা হয়তো বলতো আই হ্যাভ নো প্রবলেম, কারণ তারা ভিক্টোরিয়াস হতো, যে তাদের একটা মিত্রশক্তি আমি সাহায্য করেছি, তারা ভিক্টরি নিয়ে আসছে। আমেরিকা আবার ভিক্টরিকে পছন্দ করে, খুব স্বাভাবিক যে আমি ওই জায়গায় আমি যুদ্ধ করে আমার মিত্রের সাথে আমি সাহায্য করে আমি আমার বিজয় হয়েছে। তো এই বিজয়ের কোনো নিশ্চয়তা নাই, এই জন্য তারা বলছে প্লিজ রেস্ট্রেইন। যে ফ্রান্স এখানে কেন যাবে, ইউরোপ কেন যাবে? কারণ তারা নিজেরাই তাদের অর্থনীতি, তাদের জিও স্ট্র্যাটেজি নিয়ে রাশিয়া, চায়না সহ যে প্রতিযোগিতা, এসব মিলে খুব প্রবলেম। আর এখানে কিন্তু ইসরায়েলের যারা রিসেন্ট টাইমে গত 10 বছরে যে মিত্র আরব বিশ্বের মধ্যে দাঁড়িয়েছে, ধরেন মরক্কো, ধরেন বাহরাইন, ইউএই, সৌদি আরবিয়াও আপনার ইসরায়েলের সাথে একটা অ্যাকর্ড চুক্তি করতে চাচ্ছিল। তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করছিল যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাকে নিউক্লিয়ার প্ল্যান দিতে হবে, আমাকে ওই শক্তির মধ্যে ঢুকাতে হবে। তো অনেক কন্ডিশনের মধ্যে তারা যে ইসরায়েলের যে মিত্রতা সৃষ্টি হচ্ছিল, তো তারা কিন্তু আজকে ইরানের সক্ষমতায় তারাও শঙ্কিত যে আমরা যদি ইসরায়েলের পক্ষে কিছু বলতে যাই, করতে যাই, তাহলে ইরান যে সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তাহলে তারা বিপদগ্রস্ত হবে। ঠিক আছে, কারণ ওভারঅল মিডল ইস্ট এমনিতেই একটা ক্রাইসিস পয়েন্ট বিকজ অফ দি জিও স্ট্র্যাটেজিক লোকেশন। মানে ভূকৌশলগত বিবেচনায় ইউরোপ, আমেরিকা সহ সবার এটা একটা বয়লিং পয়েন্ট। আর সবচেয়ে বড় প্রবলেম হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সারা বিশ্বের প্রায় 35% অয়েল কিন্তু মিডল ইস্ট থেকে ইউরোপ সহ সারা বিশ্বে যায়, কাজে একটা স্ট্র্যাটেজিক কমোডিটি। তাইলে ইরান যদি তার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আপনার ওমান এবং ইরানের মধ্যে একটা প্রণালী, এটা মাত্র 38 কিলোমিটার। তো ইরান যদি বলে যে না, আমি এদিক দিয়ে আমি এই অয়েল রুট আমি দিব না, আমি বন্ধ, আমি এখানে দিলে আমি অ্যাটাক করব, তাইলে এই যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হবে, তা সারা বিশ্বে তেলের অবস্থা, নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে, এবং সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, সারা অর্থনীতি রিসেশনে যাবে, অর্থনৈতিক মন্দা দেখা দিবে। এই মন্দা আমেরিকা ইউরোপের উপর সরাসরি প্রভাব ফেলবে। তো আমেরিকা তো দেখাতে চায় বিফোর ইলেকশন যে আমার ইকোনমি প্রবৃদ্ধি হচ্ছে, আর মানুষ যদি দেখে অর্থনৈতিক মন্দা হচ্ছে, তাহলে তো প্রেসিডেন্ট বুশের পাশ করার সম্ভাবনা সীমিত হয়ে যাবে, একেবারেই কম। আর ওদিক দিয়ে ট্রাম্প বলছে ইসরায়েল এবং ইরানের যে এই যে সংকট, আমি প্রেসিডেন্ট হলে সংকটই হতো না। কাজে ট্রাম্প কিন্তু এখন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে, যে আমি প্রেসিডেন্ট হলে সংকট হতোই না, আমি দিতাম না। তো কাজে প্রত্যেক বড় দেশ, উন্নত বিশ্বের জিও স্ট্র্যাটেজিক সিচুয়েশন, মানে স্ট্র্যাটেজিক কমোডিটিস, ট্রেড রুট, ওভারঅল এই সংঘাতটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। এই জন্যেই তারা সবাই বলছে যে রেস্ট্রেইন ইউরসেলফ। আর একটা সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে যে ইসরায়েল এখন কোথায় আঘাত করবে? আঘাত করতে পারে তারা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে, যেই কেন্দ্রে আপনার তারা ইসরায়েল বলছে এনি টাইম ইরান নিউক্লিয়ার বোম বানাতে পারে, এনি টাইম। অনেকে বলছে 7 দিনের মধ্যে বানাতে পারে, তারা ইউরেনিয়াম এত বেশি এনরিচ করে রেখেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা অ্যাটমিক এনার্জি এজেন্সি, ওইটা ডিজি বলছে যে আমরা শঙ্কিত, কারণ দেয়ার ইজ এ পসিবিলিটি। মিস্টার গ্রোসি বলছে যে ইসরায়েল অ্যাটাক করলে ওই পারমাণবিক কেন্দ্রে আঘাত করতে পারে। তো পারমাণবিক কেন্দ্রে আঘাত করা অসম্ভব রিস্কি। তারা এখন থেকে বোধহয় 10 বছর আগে একবার অ্যাটাক করতে চেয়েছিল,
তাদের ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিভ্রাট ঘটলো, একটু ঝামেলা হয়েছিল, বাট সম্পূর্ণ ধ্বংস হয়নি। এখন কিন্তু তারা পারমাণবিক কেন্দ্রটা করেছে একটা পাহাড়ের পাদদেশে এবং মাটির নিচে অনেক অনেক গভীরে, এবং ওইটাকে অ্যাটাক করতে হলে আমেরিকান বোম লাগবে, আমেরিকান অস্ত্র লাগবে, এবং আমেরিকান বোম ওই জায়গায় ইনএফেক্টিভ, কারণ তারা এত বেশি ডিপে করেছে, এত বেশি নিরাপত্তা সংরক্ষণ করে করেছে। এখন ওই জায়গায় যেতে হলে যে ফ্লাইট বোমারু বিমান যেখানে গিয়ে হিট করবে, তাহলে তাকে অনেক দূর ট্রাভেল করে যেতে হবে, যেতে যেতে তার ফুয়েল থাকবে না। তারা ইরান কিন্তু খুব স্মার্টলি ওই কেন্দ্রগুলো তৈরি করেছে, ওই কেন্দ্রটা করেছে। তাইলে তারা ওই জায়গায় গিয়ে বোম সাকসেসফুলি মেরে এটা ধ্বংস করবে, এই সক্ষমতাটা নিশ্চিত না। ওয়ান, তাদের আরও 5টা নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে, আরাক, আপনার কি বলে এই যে ইসফান, বুশার, ফর্ডো, এইসব জায়গায় তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে। তাহলে কি ইসরায়েল ওইসব জায়গায় অ্যাটাক করবে? তো নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অ্যাটাক করা কিন্তু ডেঞ্জারাস। এটা স্পিল ওভার কিন্তু নট অনলি ইরান, আশেপাশের সব দেশেই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে। আর এটা কিন্তু সারা বিশ্ব চায় না। সবাই চায় যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলা একটা অনুশাসনের মধ্যে থাকবে, নিয়ম নীতির মধ্যে থাকবে। এটা এগ্রি করেছে সবাই। কাজেই ইরান ক্লিয়ার বলেছে যে আমরা বোম বানাচ্ছি না, আমরা নিউক্লিয়ারকে সিভিল ইউজের জন্য আমরা জ্বালানি তৈরি করার জন্য করছি, কারণ এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জ্বালানি। আজকে জ্বালানির বাজার আমরা তো অনেক স্যাংশনের মুখে পড়ছি, ইউরোপ যে আমাদের তেল তো অনেকে নিচ্ছে না, কাজে আমাদের অর্থনীতি চলবে কি করে? কাজে আমরা লো কস্টে আমরা আমাদের ইকোনমির স্বার্থে আমরা নিউক্লিয়ার ফুয়েল দিয়ে আমরা বিদ্যুতায়ন করব, এটা তো আমাদের রাইট, আমি তো সিভিল অ্যাপ্লিকেশনের জন্য করছি, আমরা নিউক্লিয়ার বোম বানাচ্ছি না। এই নেগেটিভ অনেকে অ্যাকসেপ্ট করছে না। এটা নিয়ে একটা চুক্তি ছিল ইউরোপ সহ, এটা আবার আমেরিকা উইথড্র করেছে এটা থেকে, এটা নিয়ে অনেক টানাপোড়েন আছে। তাইলে কি তারা নিউক্লিয়ার গবেষণা প্রতিষ্ঠানে অ্যাটাক করবে, না কোনো বন্দরকে অ্যাটাক করবে, না ছায়াযুদ্ধ করবে, যে কোনো এক জেনারেলকে মেরে ফেলবে বা কোনো পলিটিক্যাল লিডারকে মারবে, টার্গেট করবে, বা কোনো একটা জনবহুল একটা ব্যবসা কেন্দ্রে একটা ব্লাস্ট করবে? এই ছায়াযুদ্ধ ইসরায়েল করবে না কি করবে, এটা কেউ নিশ্চিত না, আমরা জানি না। তা কাজেই ইসরায়েল যে সক্ষমতা আছে তাদের অ্যাটাক করার, ডেফিনেটলি দে হ্যাভ, বাট এই সক্ষমতায় তারা সফলভাবে একটা অ্যাটাক করে চলে আসলে ইরান বলছে যে আমরা কিন্তু এখন ঘন্টা দেরি করব না, 72 ঘন্টা সময় দিয়েছিলাম আগে, আমরা এখন কয়েক সেকেন্ডে রিটিলিয়েট করব, এবং আমরা যেই সমস্ত অস্ত্র ইউজ করব এই অস্ত্র পৃথিবীর কেউ দেখে নাই। কাজে উই ডোন্ট নো এক্স্যাক্টলি ইরানের সক্ষমতার লেভেলটা কি পরিমাণ, কত নিখুঁত, আমরা কিন্তু জানি না, কেউই জানে না। কাজেই এখানে ইরান একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। ইরান একটা প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাটাক করেছে, তারা দেখিয়েছে, কিন্তু দে হ্যাড দ্য কনফিডেন্স অফ দ্য ইউরোপ এন্ড আমেরিকা যে আমরা কিন্তু তোমাকে জানিয়েছি যে আমরা কোথায় অ্যাটাক করব। তারা কিন্তু সিরিয়া বা ইরাকে আমেরিকার কোনো বেজে অ্যাটাক করেনি ইরান, অথচ ইরাক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টপ জেনারেলকে মেরে ফেলেছে রিপাবলিকান আর্মির মিস্টার কাশেম, 4জন নিউক্লিয়ার ফিজিসিস্টকে তারা বিভিন্ন সময়ে, অনেকে বলছে ইসরায়েল, ইরানও বলছে যে ইসরায়েল তাদেরকে মেরেছে। তো এগুলো নিয়ে কিন্তু একটা ছায়াযুদ্ধ আছে। এখন প্রশ্ন যে আমেরিকা দেখেছে যে ইরান আন্তর্জাতিক আইনের মধ্যে থেকে করছে সবকিছু, তারা কিন্তু আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে চাচ্ছে না। দে আর ভেরি রাইট, দে আর অ্যাগ্রেসিভ, দে আর অ্যান্টি ইসরায়েল স্টেট, নো প্রবলেম, দে আর অ্যান্টি আমেরিকান স্টেট, কিন্তু তারা কিন্তু ডেমনস্ট্রেট করেনি যে আমরা আমেরিকার কোনো বেজে আমরা অ্যাটাক করব। রাদার আমেরিকা এবং ইউরোপকে তারা আগে বলে দিয়েছে আমরা কিন্তু এটা প্রতিশোধ নিব, আমরা শুরু করছি, আমরা অ্যাটাক করব। দে গেভ এনাফ টাইম ফর দেয়ার প্রিপারেশন, মিনস দে ডেমনস্ট্রেটেড দেয়ার স্ট্রেংথ, তাদের সক্ষমতা দেখিয়েছে। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে তারা অত্যন্ত দায়িত্বশীল শত্রু, প্রতিপক্ষ আমাকে আগাম জানিয়েছে, দায়িত্বশীল, মানে বেস্ট ড্যামেজ চাই না, কিন্তু আমি আমার গায়ে অ্যাটাক করলে আমি তোমাকে অ্যাটাক করব। কাজে এটা তো একটা হতেই পারে, এবং এটা জাতিসংঘ সনদ এই আক্রমণকে স্বীকৃতি দিয়েছে। একটু মাইনুল আলম আপনার কাছে আসতে চাই, যেমনটি বলছিলেন আব্দুল হান্নান যে
ইসরায়েল ইতোমধ্যেই মুসলিম বিশ্বে বিশেষত মধ্যপ্রাচ্যে তার কিছু আসলে যদি বলি ফ্রেন্ডস কান্ট্রি তৈরি করতে পেরেছে, মিত্র তৈরি করতে পেরেছে। সেই জায়গাটিতে ইরান সেই জায়গাটিতে সক্ষমতার জায়গাটিতে আমরা জানি যে হিজবুল্লাহর সঙ্গে তাদের একটি ভালো সম্পর্ক আছে বা আদর্শিক একটি বিষয় আছে, বা হাউতি বিদ্রোহী যারা আছে তাদেরকে নিয়েও নানা ধরনের কথা শোনা যাচ্ছে। এই জায়গাটাতে ইরান কি আসলে পিছিয়ে আছে কিনা, মানে মিত্র তৈরিতে বা তার প্রতিবেশীদেরকে আসলে নিজের বলয়ে রাখার জায়গাটা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যে যত শক্তিধর দেশ প্লেয়ার আছে সেটা দেখতে হবে কে কাকে কাউন্ট করে, কে গণনার মধ্যে এগিয়ে আছে। যদি এভাবে মনে করেন ইরানকে অবশ্যই আপনাকে কাউন্ট করতে হবে, গণনা করতে হবে। পশ্চিমারা কাউন্ট করছে, দেখছে তার শক্তি সামর্থ্য, তার প্রযুক্তি, তার সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র সব কিছুই তার অবশ্যই ধর্তব্যের মধ্যে রাখতে হবে, তাকে ইগনোর করার কোনো উপায় নাই। আপনি কয়েক বছর আগে ইরান এবং সৌদি আরবের যে যে আপনি মনে আছে যে মক্কা শরীফে একটা দুর্ঘটনা থেকে শুরু করে তখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সম্প্রতি আবার ফিরে এসেছে। তা এখন এই সমস্যাগুলো যখন হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, ইরানের সাথে সৌদি আরব, কাতার কিংবা আরব আমিরাত, সুন্নিরা অনেকটাই ইরান থেকে একটু দূরে থাকে। এখন শিয়া সুন্নি তো এটা হচ্ছে অরিজিনাল কিংবা মূল প্রতিপাদ্য বিষয় কিংবা দ্বন্দ্বের বিষয় কারণ বলতে পারেন, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে রণকৌশল, শক্তি সামর্থ্য। মধ্যপ্রাচ্যে কে সবচেয়ে বেশি জানান দিয়ে চলবে কিংবা যে অ্যাবিলিটি কার আছে, সক্ষমতা কার আছে, সেই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিক যে গত 2 সপ্তাহের ঘটনা প্রবাহ ইরানকে যেভাবে দায়ী করা হচ্ছে কিংবা যেভাবে করা হচ্ছে সে জানিয়ে দিল, এবং তার নিউক্লিয়ার, তার ট্র্যাডিশনাল আর্মস কিংবা ডিফেন্স ইকুইপমেন্টস, ডিফেন্স পলিসি, অ্যাবিলিটি সবই দেখতে হবে, সবই জানতে হবে এবং এটাকে গণনার মধ্যে গণ্য রাখতে হবে, কাউন্টেবল করতে হবে। তো সে পরিস্থিতিতে এখন ইরান কি করবে, কিংবা ইরানের যে মধ্যপ্রাচ্যে যদি আইসোলেশন হয়ে যায়, এককভাবে যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেটা কি হবে? কারণ এখানে ইসরায়েলের যে প্রসার, মুসলিম বিশ্বে ইসরায়েলের যে প্রভাব, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছে, কিংবা দক্ষিণ এশিয়া কিংবা মধ্য এশিয়া, মিডল ইস্ট এবং আমাদের অঞ্চলে যেভাবে তার প্রভাব আছে ইসরায়েলের, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক, অন্যান্য দেশের সাথে সম্পর্ক, পশ্চিমা মিত্র তো আছেই, শক্তি সামর্থ্য ব্যাকআপ পাচ্ছে যাদের যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে। তো এখন এটা একটা বড় ফ্যাক্টর। এখানে শেয়ানে একটা সমান্তরাল ভারসাম্যমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সবার পেছনে, মাথার পেছনে ব্যাকআপ মাইন্ড একটা আছে সবগুলো দেশেরই, যে ইকোনমিক সিচুয়েশন এবং টোটাল গ্লোবাল ইকোনমি, ট্রেড কীভাবে হ্যাম্পার্ড হয় কিংবা হ্যাম্পার্ড যাতে না হয় সেক্ষেত্রে সবাই আছে। এমনি যুদ্ধ চলবে, শক্তি দেখাবে। যেমন এখানে বড় একটা ইস্যু গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে হরমুজ প্রণালী, ভাই যেটা বললেন। তো ওখানে যদি ওরা বন্ধ করে দেয়, ওদের যে নিয়ন্ত্রণ, আধিপত্য আছে, একটা জাহাজ তো আটকে রাখছিল এবং এটা কন্টেইনার জাহাজটা, এরপর ওরা বলেছে যে ভবিষ্যতে পুরো প্রণালী বন্ধ করে দিবে। এটা একটা বড় অস্ত্র কিংবা বড় ইস্যু তাদের হাতে, ইরানের হাতে। কারণ জ্বালানি কিংবা তেল পরিবহন কিংবা তেল যাতায়াতের জন্য পরিবহন এক প্রান্ত থেকে, সেই পূর্ব এশিয়া থেকে সেই পশ্চিমে, যে এই ক্যানেলটা, এই ওয়াটার ক্যানেলটা, এটা যদি নিয়ন্ত্রণে থাকে তাদের এবং এটা যদি বন্ধ করে দেয়, তাহলে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা তো হাহাকার শুরু হয়ে যাবে জ্বালানির সংকটে। এবং এটা তাদের একটা বড় ইস্যু এবং অস্ত্র। সুতরাং এখন এই তেল বাণিজ্য কিংবা অর্থনৈতিক ইস্যুগুলো মারাত্মক হয়ে আসছে, আর এর প্রভাব তো ইকোনমিক চতুর্দিকে পড়বে, খাদ্য পণ্য, রপ্তানি পণ্য, ইভেন বাংলাদেশও এর প্রভাব পড়ছে, এবং এটার জন্য বাংলাদেশ উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, যেটা সরকার বলছে। এটা একদিন আগেই আমরা খবর পেলাম যে বাংলাদেশের করণীয় কী কিংবা এটা চিন্তা ভাবনা করার কথা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন। সুতরাং সবাইকে ভাবতে হবে। এবং শুধু একটা যুদ্ধ, একটা অঞ্চলে যুদ্ধ, ওই অঞ্চলে যে ইম্প্যাক্ট ফেলবে তা না, এর চেইন ইফেক্ট, এর ক্রিয়া প্রতিক্রিয়া প্রভাব পড়তে পড়তে অনেক দূর এগিয়ে যাবে। পুরো বিশ্বের একটা অংশ এখানে প্রভাবিত হবে, যেখানে ইকোনমি, গ্লোবাল ট্রেড অক্ষুণ্ণ রাখার কথা ভাবা হচ্ছে। মাইরুল, আপনার কাছে আবারও আসবো, একটু যেতে চাই আব্দুল হান্নান আপনার কাছে। আপনি বলছিলেন যে আসলে হরমুজ প্রণালী বন্ধ হলে যে আসলে অর্থনৈতিকভাবে পুরো বিশ্বই আসলে তেলের বাজার বিশেষত একটা হরমুজ প্রণালীতে যাওয়ার আগে আমি একটা অ্যাসপেক্ট আমি একটু অ্যাড করতে চাই, তাতে আরো বেটার একটা
পার্সপেক্টিভ পাওয়া যাবে। ইরান শুধু ইরান একা শক্তিশালী শক্তি না মিডল ইস্টে। আমরা জানি মিডল ইস্ট থেকে আমেরিকা তার সৈন্য উইথড্র করেছে। তারা বলছে যে আমাদের এখন মধ্য এশিয়ায় আমাদের ইন্টারেস্ট অত বেশি নেই, এশিয়ার দিকে যেতে হবে, আমাদের পিভট এশিয়া, সব দৃষ্টি আমেরিকার, চায়না এবং সাউথ চায়না সি ওদিক যাবে। তাহলে আমেরিকা যে মধ্যপ্রাচ্য থেকে উইথড্র করেছে, এটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করেছে। আর এই ভ্যাকুয়ামের সাথে যারা আপনি বলছিলেন ইসরায়েলের মিত্র শক্তি যারা, সৌদি আরব একটা সম্পর্ক সহজীকরণ চাচ্ছিল, স্বাভাবিকরণের দিকে যাচ্ছিল, এটা থেকে কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসছে চায়নার দুটি এরিয়াতে ডিপ্লোমেসিতে ইরান এবং সৌদি আরবের সম্পর্ক একটা কৌশলগত মর্যাদা পেয়েছে। আমেরিকা ভার্চুয়ালি এটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাহরাইন, আপনার ইউএই আপনার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে, মরক্কো করেছে, আফ্রিকান আরেক দেশ করেছে। এখন তারা তো আগায় আসছে না, এখন তারা মুখ খুলছে না। কারণ আপনি যদি লেবাননের হিজবুল্লাহর শক্তি দেখেন, দে আর রেডি টু অ্যাটাক ইসরায়েল, রেডি। তারা দে আর এক্সচেঞ্জিং মিসাইলস, তারা ট্যাঙ্ক সব করছে। এবং ইসরায়েলের এগেইনস্টে তাদের বিজয়ের ইতিহাসও আছে। না, আমি বলছি যে তারা করছে, এটা চলমান একটা, এটা ঠিক যুদ্ধ বলা যাবে না, বা যুদ্ধ একটা বিষয় আছে। আপনার হুতিরা দে আর রেডি টু অ্যাটাক ইসরায়েল, তারা কিন্তু কাছেই, তারা তো অলরেডি আপনার ইয়েটা আর কি এই গালফ অফ এডেনে তাদের পুরা নিয়ন্ত্রণ, আপনার রেড সি দিয়ে কিছু যাবে না, তারা বন্ধ করে দিবে, ঠিক আছে। তাইলে আর হেজবুল্লাহ ইন লেবানন এন্ড গাজাতে হামাস ইজ রেডি, অসম্ভব শক্তি। এখনো তারা কিন্তু তাদের যে অপহৃত যে লোকজন 120 জনের মতো, তাদেরকে এখন উদ্ধার করতে পারে নাই, মাটিতে মিশিয়ে দিয়েছে কিন্তু গাজা। এই লোকগুলো কোথায় আপনি চিন্তা করে দেখছেন? এটা কিন্তু হামাসের একটা শক্তির প্রশ্ন। তারা এটা ম্যানেজ করলো কি করে? এই লোকগুলোকে এখনো তারা বের করতে পারছে না। 40,000 লোক, শিশু মহিলা সহ নিশ্চিহ্ন করে ফেলেছে ইসরায়েল। তাহলে ইসরায়েল গাজাতে যে পরিমাণ রাজনৈতিকভাবে সারা বিশ্বে ধিক্কৃত হয়েছে, এবং তারা যে বিনা কারণে বিনা উস্কানিতে একটা নন প্রপোর্শনেট অ্যাটাক করেছে, যে আপনার ঠিক আছে আপনার এখানে 2000 লোক তারা গত বছর অ্যাটাক করে হামাস ক্ষতি করেছে, এটা নিন্দনীয়। কিন্তু এর প্রতিবাদ হিসাবে, প্রতিশোধ হিসাবে আপনি নিরীহ মহিলা এবং শিশুদেরকে নির্বিচারে আপনি গুলি করে মেরে ফেলেছেন 40,000-এর উপরে, হসপিটাল ঘুরিয়ে দিয়েছেন, সারা গাজা এখন ধুলাই মিশে আছে, ঠিক আছে। এটা কিন্তু সারা বিশ্বে ধিক্কৃত। তাইলে গাজার ঘটনা হামাসকে আরো উদ্দীপ্ত করেছে, মানসিকভাবে ইরানের সাপোর্টে আরো শক্তিশালী করেছে, ঠিক আছে। হেজবুল্লাহ ইজ রেডি, ইরানের রিপাবলিকান গার্ড মিলিয়ন রেডি, হুতি রেডি। তাহলে আপনি কি এতটুকু একটা দেশ ইসরায়েল, এতটুকু একটা দেশ, চারিদিকে আপনার সামনের এন্টায়ার বুজ্জ রণক্ষেত্র, আপনার শত্রু, ক্যান ইউ ম্যানেজ ইট? ইটস নট পসিবল। তাহলে ইরান সক্ষমতা দেখা গেছে, আমি যুদ্ধ ডিক্লেয়ার করি নাই, আমি শুধু একটা অ্যাটাক করে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আই সাকসিডেড, আমি তোমার সাথে যুদ্ধ করব না। আর যদি তুমি যুদ্ধ করতে চাও, আমি এমন যুদ্ধ করব তুমি জীবনে যা দেখোনি। আচ্ছা, আমরা আসি এটার ইকোনমিক ফল আউট, যেটা বনযুদ্ধের। এবং মাইনুল অত্যন্ত চমৎকারভাবে বললেন যে গ্লোবাল ক্রাইসিস। এখন গ্লোবাল ক্রাইসিসে আপনি সারা বিশ্ব তেলের বিষয়ে, পার্টিকুলারলি আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি, শি ইয়েস্টারডে জাস্ট মেনশন দ্যাট এটা মন্দা হবে, এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, গ্লোবাল ইকোনমিকে করবে। আইএমএফ, পার্টিকুলারলি আইএমএফ একটা আউটলুক বের করেছে, এটা এই যুদ্ধের প্রজেকশন, ভবিষ্যৎ কি, ইমিডিয়েট কি হবে। ওরা বলেছে যে, আমি নিজে কালকে শুনেছি যে 15% মিনিমাম তেলের দাম বাড়বে। 15% শুধু তেল না, তেল ট্রান্সপোর্টেশনের খরচ বাড়বে, তেল ট্রান্সপোর্টেশনের সাপ্লাই লাইন ডিসরাপ্টেড হবে, হরমুজ প্রণালীর সাপ্লাই দিয়ে আপনি যাবেন কি করে? তাইলে আপনি দেখেন অবস্থাটা কি, যে সারা বিশ্ব দুইটা বিশাল ঘটনায় আপনার প্রভাবিত। একটা হচ্ছে করোনা, বছরব্যাপী 2-3-4 বছর ধরে আমরা এগুলো ভোগ করছি। তারপর ইউক্রেনের যুদ্ধ, ডিস্টেবিলাইজ সাপ্লাই চেইন, ফুড ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, এভরিথিং ডিস্টেবিলাইজড।
তাইলে এই ক্রাইসিস থেকে অনেক দেশ বেরোতে পারেনি, যেন আমাদের দেশও পারেনি। ইনফ্লেশন ইজ ভেরি হাই, কারণ কস্ট অফ ইম্পোর্ট হাই। আমি যে ইম্পোর্ট করছি এটার খরচ বাড়ছে, আমি যে এক্সপোর্ট করব আমার ট্রান্সপোর্টেশন কষ্ট বাড়ছে, তাহলে আমার জিনিসের দাম বাইরে বেশি, যার ফলে আমার জিনিসের দাম বাইরে বেশি হলে ডিমান্ড কমছে, যার ফলে আমার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা হলো দুই রকম ধারালো অস্ত্র, দুদিকে ধারালো অস্ত্র। আমার ইম্পোর্ট কষ্ট বেশি, খরচ বেশি, আমার এক্সপোর্টের ইনকামও কম, তাহলে আমার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ডাবল হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের আমার দেশেও তো ডিমান্ড বেশি। আমাদের অর্থনীতিটা কিন্তু রপ্তানিমুখী অর্থনীতি, আমরা রপ্তানি করি, আয় করি, আর রপ্তানির পণ্য মানে কাঁচামাল আমরা আবার আমদানি করি। আমরা বেশি দামে কিনি, আমরা আবার দাম পাই না বাইরে, আবার সাপ্লাই চেইন ডিসরাপ্টেড। আপনারা যদি আপনি যে জাহাজ বা কন্টেনার দিয়ে আপনি $1000 পাঠাতেন, এটা এখন $3000 দিতে হচ্ছে, কারণ ইন্স্যুরেন্স কস্ট বেড়েছে, ঘুরে যেতে হয়। অলরেডি রেড সি বা গালফ অফ এডেনে হুতিদের আক্রমণে আমাদের জাহাজ কিন্তু ঘুরে যে আমাদের কন্টেনারের খরচ বেশি হচ্ছে, তারপরে ডিমান্ড কমছে, রপ্তানি আয় কমে যাচ্ছে। আমরা বলছি রপ্তানি আয় কমছে কেন? এটা তো আমাদের কারণে না, ওই যুদ্ধের কারণে, ওই বিদ্রোহীদের কারণে। কাজেই সারা পৃথিবী, প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে অসম্ভব নেতিবাচক ক্ষতির সম্মুখীন হবে, এবং যেটা আমরা অ্যাফোর্ড করি না। রাজনৈতিক বিষয় তো আছেই, আমেরিকার ইলেকশন আছে, ইউরোপ ও চায়না বিনা কারণে এখানে এই একটা জ্বালানি নিরাপত্তাহীনতা আবার সৃষ্টি হবে। ইউরোপও তো আপনার তেলের উপর নির্ভরশীল, মিডল ইস্টের তেলের উপরে নির্ভরশীল। চায়নার একটা অ্যাডভান্টেজ আছে, কারণ চায়না ইরানের সাথে লং টার্ম এগ্রিমেন্ট আছে। চায়না 25 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি করেছে। এই চুক্তির পরিমাণ কত জানেন? $400 বিলিয়ন। আপনি চিন্তা করেন কি পরিমাণ তারা স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি করেছে। ইরানের সক্ষমতা কোথায় দেখেন? ইরানের 90% তেল আপনার কন্টেইনার করে চায়না নিয়ে যাচ্ছে। কাজে ওদিক দিয়ে স্যাংশন দেওয়ার কথা বলছে। ইউরোপ বলছে আমরা স্যাংশন দিব, আমেরিকা বলছে আমরা স্যাংশন দিব, আমরা চাই না ইসরায়েল অ্যাটাক করুক, বাট আমরা স্যাংশন দিব। এই যে নিষেধাজ্ঞা, সারা জীবনই তো ইরান নিষেধাজ্ঞার উপরে আছে, দশকের পর দশক তারা নিষেধাজ্ঞার উপরেই আছে। দে সারভাইভড, এবং তারা তাদের বাজারও সৃষ্টি করে, বিকল্প বাজার তৈরি করে, বিকল্প বাজার সৃষ্টি করেছে। বাজারটা কেমন? 1.3 বিলিয়ন পিপল। আউট অফ স্যাংশন তারা একটা বাজার। তাদের রিলেশন কার সাথে তৈরি করেছে? তাদের পণ্যের রাশিয়ার সাথে। রাশিয়ার সাথে তাদের সামরিক অ্যান্ড স্ট্র্যাটেজিক সম্পর্ক, স্ট্র্যাটেজিক সাপ্লাই লাইন তৈরি করেছে। তো এবং অন্যান্য উন্নয়নশীল দেশের সাথেও করেছে। কাজেই একেবারে ইরান একঘরে তা না, কিন্তু ইসরায়েলের বন্ধুত্ব হয়তো ইউরোপ, আমেরিকা, জাপান এবং অনেকেই বড় বড় দেশ তার বন্ধু, কিন্তু এলিট ফ্রেন্ডসরা তো চায় না যে বিনা কারণে আরেকটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যুদ্ধ করে সারা বিশ্বের অর্থনীতিকে উলটপালট করে দিবে। এটা কিন্তু কেউ চায় না, কারণ প্রত্যেকেরই তার নিজস্ব অর্থনীতি, তাদের রাজনীতি স্মুথলি যাবে এটা আশা করে। একটু মাইনুল আলম আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু ইতিমধ্যে মন্ত্রিসভার যে সদস্যরা আছেন, পাশাপাশি সচিব যারা আছেন, তাদেরকে নিয়ে উনি বলেছেন যে আসলে বাংলাদেশ যদি কোনোভাবে প্রভাবিত হয় বা হয়তো দেখা যাচ্ছে প্রভাবিত হবেই, সেই ক্ষেত্রে আসলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে আসলে ভাবার জন্য বলা হয়েছে। বাংলাদেশের আসলে সেই প্রভাবিত হওয়ার স্পেসিফিক জায়গাটা এবং সেটা আসলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, বা সেটা হচ্ছে আমাদের এই যে এই যুদ্ধ কিংবা অস্থিরতা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, ইউক্রেনের সময় হয়েছে, করোনার সময় হয়েছে, সিরিয়া ইরানের সময় হয়েছে, আর এখন সর্বশেষ যেটা হচ্ছে, এটা তো আমাদের গ্লোবাল যে সাপ্লাই চেইন, গ্লোবাল ইকোনমিক ট্রেন্ড এবং যে লাইফ লাইন, এগুলো ইম্প্যাক্ট হবে। সুতরাং আমরা কি করব? আমাদের উনি বললেন, শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর সাহেব বললেন, আমাদের তো ইম্পোর্ট ক্ষতিগ্রস্ত হবে, ইম্পোর্ট ব্যয়, আমদানি ব্যয় বেড়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে। সে অনুযায়ী আমরা উৎপাদন ব্যয়, পণ্যের মূল্য রপ্তানির ক্ষেত্রে পাবো কিনা, পণ্য পরিবহন, রপ্তানি পণ্য মূলত হলো এক্সপোর্ট ট্রেড, এটার উপর ইম্প্যাক্ট ফেলবে। তাহলে কি করা উচিত যে দ্রুত যে অর্ডারগুলো আছে সেগুলো কাজ করে ফেলা উচিত। আমাদের উৎপাদক, আমাদের রপ্তানিকারক যারা তৈরি পোশাক সহ অন্যান্য চামড়া, তাদের ব্যবস্থা নেওয়া উচিত, দ্রুত কাজ করে ফেলা উচিত এবং উৎপাদনটা করে যাতে ডেস্টিনেশনে পৌঁছে সেই সময়সীমা। কারণ দ্রুত
করতে না পারলে যদি ওই আগের ট্র্যাডিশনাল সিস্টেমে অর্ডার অনুযায়ী করে তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। নির্দিষ্ট দিনের মধ্যে আপনি আমেরিকায় পৌঁছাইতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে। যে চুক্তি করেছেন যে হয়তো 30শে এপ্রিলের মধ্যে পৌঁছাতে হবে, আপনি 7 দিন পরে পৌঁছালেন, তখন তো আর এটা হবে না, ওরা অ্যাকসেপ্ট করবে না, বিল দিবে না, এটা অন্য জটিলতা হবে। সুতরাং রপ্তানি যাতে প্রভাবিত না হয়, বিলম্বিত না হয় রপ্তানির কাজগুলো, যে অর্ডারগুলো, সাপ্লাই অ্যান্ড ডেলিভারি, প্রোডাকশান, ট্রান্সপোর্টেশন, ডেলিভারি সিস্টেমটা যাতে অটুট থাকে। এই আর ব্যয়টা যেভাবে সংকোচন করা সম্ভব, কিন্তু পুরোপুরি তো সংকোচন করা সম্ভব না। ব্যয়টা আপনারা যেহেতু নিজের উদ্যোগে, নিজের কারণে হচ্ছে না, আমাদের এটা ইন্টারন্যাশনাল সিচুয়েশন, পরিস্থিতি আমাদেরকে এটা করছে, সবারই করছে। ইন দ্যাট কেস ন্যূনতম যে আমদানি পণ্যগুলো প্রয়োজন সেগুলো করে, আমদানি করে সেটা রপ্তানির ক্ষেত্রে এটাকে ব্যবহার করা উচিত। এটা আমদানির ক্ষেত্রে আবার সম্প্রতি বৈদেশিক মুদ্রার সংকটের সময় গত 6 মাস 1 বছরে যেভাবে অস্টারিটি কিংবা যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কৃষ্ণতা, সেটা অব্যাহত রাখা উচিত। তাহলে আমরা আয় ব্যয় যোগ বিয়োগ দিয়ে আমরা বাঁচতে পারবো। কারণ মূল্যস্ফীতি যখন বেড়ে যাবে, তখন মূল্যস্ফীতির ধস যদি এভাবে চলতে থাকে, দেখা গেল 10-এর উপর, এখন 10 ছুঁই ইনফ্লেশন রেট যদি 10+ হয়, তাহলে বুঝতেই পারতেছেন এর ইফেক্ট কোথায় যাবে। আগে তো মূল্যটা 17 কোটি 18 কোটি মানুষকে বাঁচতে হবে এবং নির্দিষ্ট আয়ের মধ্যে জীবন নির্বাহ করতে হবে। তার উপর বিভিন্ন প্রভাব, বিদ্যুতের দাম, জ্বালানির দাম, পরিবহন দাম, সব কিছু বাড়ছে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা সীমিত ব্যবস্থা নিতে হবে এবং যুদ্ধের কারণে, এই বৈশ্বিক সংকটের কারণে আমরা যাতে নিজেদেরকে সামলে উঠতে পারি, উৎপাদনটা ঠিক রাখতে হবে, সরবরাহ পরিবহনটা ঠিক রাখতে হবে এবং কনজামশনটাও ঠিক রাখতে হবে, সীমিত করতে হবে, তাহলে এটা সম্ভব। আব্দুল হান্নান, আপনার কাছে একটু আসতে চাই। সরকার প্রধান আসলে মন্ত্রী পরিষদের সদস্যদেরকে যেমনটি বললেন, সচিবদেরকে যেমনটি বললেন যে এখন থেকেই আসলে সেই বিষয়টি নিয়ে ভাবার জন্য, সেই ক্ষেত্রে আসলে আগে থেকেই একটা সতর্কতা, বাংলাদেশ সতর্কতার জায়গা আসলে আছে, এবং সেই ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ মাইনুল সাহেব, সুন্দরভাবেই কথাটা বলেছেন। এখানে আমার যোগ করার তেমন কিছু নাই। আমরা এই যে ঘটনাটা ঘটবে, এইভাবে ঘটবে, মাত্র 2 সপ্তাহ আগের ঘটনা। 1 এপ্রিল ইসরায়েল অ্যাটাক করেছে, 13 এপ্রিল ইরান কাউন্টার করেছে। এখনো যুদ্ধ লেগে যাবে এই সিচুয়েশনটা এখনো নাই। এটা নাও লাগতে পারে, কারণ এভরিবডি ওয়ান্টস যে যুদ্ধ যাতে না হয়, পাল্টাপাল্টি যুদ্ধ যাতে না হয়। এটা ফুল স্কেল ওয়ার হলে তো কঠিন পরিস্থিতি হবে। তা কাজেই এখনই আমাকে সব ব্যয় সংকোচন বা আমাদের যাতে খরচ কমানো যায়, আমরা যাতে স্মুথলি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে পারি, যেগুলো আমাদের হাতে নাই। যেটা মাইনুল বললেন যে এটা আন্তর্জাতিক ট্রান্সপোর্টেশন, আমাদের তো নিজস্ব জাহাজ দিয়ে আমরা আমেরিকা এবং ইউরোপে সব পৌঁছাতে পারছি না। আমাদেরকে অন্যের জাহাজ ভাড়া করতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্সটা হতে হবে আবার ইউরোপিয়ান আমেরিকানদের। আমাদের সেই ইন্স্যুরেন্সের সক্ষমতাও নাই। কাজেই প্রত্যেকটা পদে পদে যুদ্ধ মাত্রা যত বাড়বে, অনিশ্চয়তা যত বাড়বে, শঙ্কা যত বাড়বে, ততই ওই রিস্কের খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বেশি বেশি নিতে যাবে। এক রুটের অল্টারনেট রুটে যেতে হলে আমাকে ঘুরে যেতে হবে। আমরা যদি এখন এই গালফ অফ এডেন দিয়ে, রেড সি দিয়ে আমরা যেতে না পারি, আমাদেরকে যেতে হবে এই একেবারে প্রশান্ত ঘুরে, আটলান্টিক ঘুরে যেতে হবে, অনেক 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 দূর দেশ দিয়ে যেতে হবে, ভিন্ন রুট দিয়ে যেতে হবে। এখানে আবার জলদস্যুতারও একটা বিষয় আছে, তো অনেক ঝামেলা। তো এই অনিশ্চয়তাগুলো মাথায় রেখে এক একটা মন্ত্রণালয় তার কোন পণ্য উৎপাদন করছে, কোন পণ্য বিদেশে যাবে, কিভাবে সহজীকরণ করা যায়, স্মুথ করা যায়, এবং এই জন্য প্রস্তুত থাকাটাই আমি মনে করি একটা বাস্তবধর্মী সিদ্ধান্ত। এবং যুদ্ধ লাগবে আমি বলছি না, কিন্তু যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, ইসরায়েল একটা অ্যাটাক করবে, এটা ইংল্যান্ডের, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, তারা একটা অ্যাটাকে যাবে। অ্যাটাকটা কি ছায়া অ্যাটাক, কোনো একটা ব্লাস্ট করবে কোথাও, নাকি নিউক্লিয়ার ইয়েতে যাবে, না কোনো একটা বিরাট ইনস্টলেশনে তারা আঘাত করবে, বলা যাচ্ছে না। বলা গেলেও কাউন্টার যে ইরান করবে এটা নিশ্চিত। এবার ইরান কাউন্টার করলে শুধু ইরানই করবে, না হয়ে হয়তো হিজবুল্লাহ, হুতি অ্যান্ড হামাস মিলেও করতে পারে, উই ডোন্ট নো।
কাজেই এই অনিশ্চয়তার মধ্যে একটা সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে ওনার সহকর্মীদের বলছেন তোমরা রেডি থাকো। কাজে রেডি থাকাটা উচিত, এবং আমি নিশ্চিত যে অল পলিসি মেকার্স যারা নীতি নির্ধারণ করছেন এই বিষয়ে সিরিয়াসলি ভাববেন, এবং আমাদের যারা ঊর্ধ্বতন বা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা আছেন, প্রফেশনালস আছেন, ওনারা নিশ্চয়ই জানেন একটা ক্রাইসিস থেকে কীভাবে করতে হবে। বাট ডেফিনেটলি মধ্যবিত্তের জীবনযাত্রায় একটা প্রভাব, নেতিবাচক প্রভাব পড়তে পারে, এটা কিন্তু আমি নিশ্চিত সরকার যে নিরাপত্তা বেষ্টনী যে প্যাকেজ আছে এটা অব্যাহত না, হয়তো আরো বড় আকারে এটা পরিধি হয়তো বাড়াবে। আমি নিশ্চিত যাতে মিডল ক্লাস পার্টিকুলারলি ইম্প্যাক্টেড না হয়। আব্দুল হান্নান, একটু ছোট্ট করে একটু আপনার কাছে আসলে জানতে চাইবো যে এই যে ঘটনা প্রবাহগুলো আপনি কি আসলে দেখছেন, যে আসলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে কিনা? দীর্ঘদিন ধরেই তো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকম বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, একটু যদি ছোট্ট করে বলতেন। বিশ্বযুদ্ধ আসলে এমন ছোটখাটো ঘটনা ঘটেই কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন যে বিশ্বযুদ্ধ যারা করবে মেজর প্লেয়াররা এখানে সরাসরি ইনভলভ না, আমেরিকা সরাসরি ইনভলভ না। আমেরিকা ইসরায়েলের একজন বিশ্বস্ত বন্ধু দেশ, সমরাস্ত্র বলেন, টেকনোলজি বলেন, অর্থনীতি বলেন, সব কিছুতে তারা আমেরিকা ক্লিয়ার বলেছে যে আমরা ইসরায়েলকে টাচ করতে দিব না। সম্পর্কটা এমন, গুড অর ব্যাড, রাইট অর রং, আমরা সাপোর্ট করব। কিন্তু এই জায়গাটায় তারা সাপোর্ট করছে না যে তুমি অ্যাটাক করেন, এটা তারা মনে করছে ইট ইজ আননেসেসারি। আমরা যদি দেখি যে ইসরায়েলের যে জনগণ কালকে যে জরিপ হয়েছে তাতে প্রায় 80% লোক আর মোর বলছে যে আমরা নেতানিয়াহুকে নেতা চাই না, হি ইজ নট এ প্যাট্রিয়ট, বলছে নো, এটা তো হতে পারে না। ঠিক আছে, সে তার প্রবলেমটা কি, সে হামাসরা যাদেরকে অপহরণ করেছে তাদেরকে এখনো পুরোপুরি বার করতে পারেনি, এবং ইসরায়েলের মেজর অধিকাংশ জনগণ কিন্তু এই নারী পুরুষ নির্বিশেষে যে হত্যাযোগ্য এটাকে তারা সমর্থন করেনি। নেতানিয়াহুর বিরুদ্ধে পাবলিক আপনার মিছিল প্রতিবাদ হচ্ছে, তার লিডারশিপকে মানছে না। ওয়ার ক্যাবিনেট বসছে, ইন্টারনাল লিডারশিপও দ্বিধাবিভক্ত, তারাও যুদ্ধটা করে কি লাভ হবে বুঝতে পারছে না। কারণ এতদিন একটা মিথ ছিল যে ইসরায়েল একমাত্র শক্তিশালী দেশ, যা ইচ্ছা তা করে পার পাবে। এখন কিন্তু পার পাওয়ার বিষয়টা সিরিয়াসলি ভাবতে হচ্ছে যে আমি কি সফলভাবে ব্যাক করে চলে আসতে পারবো আনস্ক্যাচ, আমার গায়ে কোনো আঁচল লাগবে না। এই জিনিসটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। তা কাজেই ইউরোপ আপনার একটা যুদ্ধের সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইউরোপের কোনো দেশ চায় না, কারণ তাহলে তো তারা রাশিয়ার বিরুদ্ধে আরেকটা যুদ্ধ সরাসরি করে তারা রাশিয়াকে পরাজিত করার জন্য আগাতে পারতো, তারা যাচ্ছে না, কারণ জানে এটা করলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাশিয়া উইল কাউন্টার উইথ দ্য নিউক্লিয়ার আর্মস। ঠিক আছে, আর রাশিয়া কিন্তু এখন পর্যন্ত মুখ খুলছে না, বলছে যে না আসলে এই পশ্চিম এশিয়ার দেশগুলো তারা নিজেরা এটা অ্যাভয়েড করা উচিত। রাশিয়া জাতিসংঘে বলেছে যে আজকে নিরাপত্তা পরিষদে মিটিং ডাকা হলো, ইসরায়েল কেন আক্রান্ত হলো ইরান দ্বারা। তো ইরানের কনসুলেট যখন তার সার্বভৌমত্ব অ্যাটাক হলো তখন তো নিরাপত্তা পরিষদের মিটিং ডাকা হলো না। তাইলে দেখেন আপনাকে দে আর ফাইটিং, তারা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ফাইট করছে জাতিসংঘের আওতায়, যেটা আইনসিদ্ধ না আইনসিদ্ধ না, এটা দ্বিচারিতা না একই আইন সবার জন্য প্রযোজ্য, এটা নিয়ে তারা ওই জায়গায় করছে। চীন এই যুদ্ধের রেস্ট্রেন করতে বলছে যে না এটা অ্যাভয়েড করা উচিত আলোচনা, কারণ চীন এখানে সৌদি আরব এবং ইরান সহ মিডল ইস্টে তার স্বার্থ অনেক বেশি, কাজে চীনও চাবে না। আর চীন এখন আমেরিকা সহ অন্য শক্তিদের সাথে প্রশান্ত মহাসাগরে আপনার সাউথ চায়না সি, তাইওয়ান নিয়ে একটা যুদ্ধ না হলো একটা যুদ্ধময় পরিস্থিতি আস্তে আস্তে আগাচ্ছে, যে একটা কিছু হবে হয়তো অনেক পরে। তা কাজেই যারা বিশ্বযুদ্ধ করবে, এই বিশ্বযুদ্ধের যারা পরাশক্তি, বড় শক্তি, আপাতত আমি দেখছি না যে বিশ্বযুদ্ধের মতো কিছু হবে, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি, মোস্ট লাইকলি, যে ইসরায়েল হয়তো একটা কোনো না কোনো লেভেলে অ্যাটাক করবে, যেটা মাইনুন বললেন যে না তারা এখন প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত হবে।
তাহলে তারা প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত হবে কেন? তো নিশ্চয়ই তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এখনো কোনো ভঙ্গুরতা আছে, ভালনারেবিলিটি আছে, কোনো দুর্বলতা আছে। কাজে ওই সক্ষমতাটা তারা ফুল প্রুফ করতে চাচ্ছে। এটা আমি আপনার থেকে নিলাম পয়েন্টটা, তাহলে এখানে একটা বিষয় আছে। তাহলে এটা তারা অ্যাটেইন করতে হবে, এটা তো একদিনে করা যাবে না, তাদের তো সময় লাগবে। কাজে সময় হচ্ছে সবচেয়ে বড় হিলার। সময় যত বেশি দিবেন তত জিনিস সহজ হয়ে যাবে। কাজে আমি মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে হওয়ার সম্ভাবনার চেয়ে আমি মনে করি একটা শান্তি প্রক্রিয়া শুরু হতে পারে। কারণ ইসরায়েল এতদিন সেকেন্ড দ্বিজাতি তত্ত্ব, যেটা টু স্টেট সলিউশন প্যালেস্টাইন নিয়ে, এটার উপরে গুরুত্ব দেয় নাই। কিন্তু জো বাইডেন ওয়াজ সিরিয়াস যে এটা ইমপ্লিমেন্ট করা উচিত। আর এখন ইসরায়েল বুঝেছে যে আমেরিকার সার্বিক সাহায্য ছাড়া তারা কোনো একটা অপারেশন সফলভাবে করে আসতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। আমি নিশ্চিত এটা ইসরায়েলেরও সন্দেহ আছে। কাজে আমেরিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে, ফ্রান্সকে, ব্রিটেনকে, ইউরোপকে, জার্মানিকে উপেক্ষা করে আমার মনে হয় না যে তারা একটা বিশাল যুদ্ধে আগাতে চায়। মাইনুল, আপনার কাছে সবশেষ একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে একটি বিষয়, ইসরায়েল এবং ইরান যুদ্ধের বাইরে আমরা দেখতে পেয়েছি যে গত নববর্ষের দিনে, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনে আমাদের একটি জাহাজ আসলে অনেকটা জলদস্যুদের কবলে ছিল, সেটি মুক্ত হয়েছে। এবং সেটি যদি আমরা আগের জাহাজ উদ্ধারের সঙ্গে একটু তুলনা করি, সেই জায়গাটিতে বাংলাদেশের সক্ষমতার আমরা একটু দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা বাংলাদেশের সক্ষমতা তো বটেই, একটা অর্জন এবং ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি। কারণ এই বিরাট সংখ্যক নাবিকদের নিয়ে বাংলাদেশি জাহাজটা যখন আটকা পড়েছিল, তখন দুশ্চিন্তা, এদের কোনো বড় কোনো ক্ষতি হয় কিনা, সব ধরনের ব্যবস্থা আমাদের সম্ভাব্য বিষয় মনে ছিল। এরপর এটা কূটনৈতিক চ্যানেলে, ট্যাকটিক্যাল চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে এটা যখন খোঁজ খবর নেওয়া হলো এবং এটা পিন পয়েন্ট করা হলো, কোথায় যোগাযোগ করলে, কোথায় কথা বললে, কাদের সাথে আলোচনা করলে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে একটা বোঝাপড়ার মাধ্যমে। কারণ এই জলদস্যুরা এটা আছে, এই জলদস্যুতা আছে, জায়গায় জায়গায় আছে, ওইসব অঞ্চলে, সোমালিয়া সহ বিভিন্ন দেশে আছে, সব দেশ, শুধু বাংলাদেশের না। আপনি প্রায় 12 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং তখন প্রায় কতদিন, 2.5-3 মাস লেগেছিল এটা একটা ফল পেতে। 100 দিন। এবারও 30 দিনের মধ্যেই ওরা মুক্ত হয়ে চলে আসছে। কি প্রেক্ষাপট, কি আমরা ঈদের দিন দেখলাম ওরা নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করছে এবং একটা ইতিবাচক একটা বেশ উৎসবের আমেজে ছিল জাহাজে। পরে তো এরা ছাড়া পেয়ে বলা হচ্ছে মুক্তিপণের প্রসঙ্গটা পরে, ছাড়া পেয়ে এখন রওনা দিয়েছে আবুধাবির উদ্দেশ্যে, আরব আমিরাতের উদ্দেশ্যে। এবং যোগাযোগের মাধ্যমে যে বক্তব্যগুলো আসছে নাবিকদের কিংবা বাংলাদেশি নাগরিক যারা, তাদের আত্মীয় স্বজন, সংবাদকর্মী, তারা তাদের ওই সময়কার জিম্মি হওয়ার প্রথম দিককার ঘটনাগুলো বিবরণ করছে। এবং এটা উদ্ধার হবে আমিও ধারণা করছিলাম, কারণ এরা বড় ধরনের ক্ষতি করেন। ওরা কিছু একটা পর্যায়ে গিয়ে আনুষ্ঠানিকতার কিংবা বোঝাপড়া হলে এটা ছেড়ে দেয়। এবং এটা বড় বড় স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টরের সম্মিলিত কাজ। এটা একটা বলতে এভাবে বলছি যে ওই দেশ সোমালিয়া স্টেট স্পন্সর্ড, রাষ্ট্র প্রণোদিতভাবে এই কাজগুলো হয় এবং ওরা এই যে র্যানসাম নেয়, নিজেরা নেয়, রাখে, ভাগযোগ করে বিভিন্ন জায়গায় দেয়। আমাদের ক্ষেত্রে কি হয়েছে এটা একটা বড় প্রশ্ন। সবাই বলে যে কত টাকা দেওয়া হয়েছে মুক্তিপণ, এটা তো আর কোনো দেওয়ার বিষয় না, জাহাজের কর্তৃপক্ষ বলতে পারবে। বাংলাদেশ সরকার ফ্যাসিলিটেট করে দিয়েছে, জাহাজের মালিক পক্ষ বলতে পারবে। একটা বড় শিল্প গ্রুপের জাহাজ, চট্টগ্রামের, আমাদের এই দেশীয় শিল্প গ্রুপ। এবং এটা রয়টার্সের প্রতিবেদন যেটা এসছে, যে খবরটা এসছে, যে ওই দস্যুদের মাধ্যমে সূত্র দিয়ে এবং ওদের কিছু আত্মীয় স্বজন, ওই মিডিয়ার ওই পক্ষ, আদার সাইড, ওদের পক্ষের সূত্র দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কিংবা এভাবে বলে একটা খবর এসছে মুক্তিপণের বিষয়টি। তো সেটা ধর্তব্য না কিংবা সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না, দেয়া হোক বা না হোক। কিন্তু আমরা আমাদের সম্পত্তি, জাহাজটি পেলাম, আমাদের নাগরিকদের ফিরে পাচ্ছি ইনশাল্লাহ। এবং এটা একটা ইতিবাচক পদক্ষেপ, এটা স্বস্তিকর, অবশ্যই এটা স্বস্তির খবর। এবং দ্রুততম সময়ের মধ্যে, খুব বেশি সময় বলা যাবে না, এটা আসছে। হয়তো দেশে এসে ওরা ফিরে আসলে, দেশে এসে নামলে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এটা দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে এই প্রবণতা আছে, এটা নতুনত্ব না।
সব দেশেরই এই ধরনের ঘটনা ঘটে, ভারতের, চীনের, বিভিন্ন দেশের হয়েছে, শ্রীলঙ্কার জাহাজের কথাও আমরা জানি। এটা হচ্ছে, আমরাও এটা এভাবে পেয়েছি কিংবা করেছি। ধন্যবাদ রাষ্ট্রদূত আব্দুল হান্নান, ধন্যবাদ সিনিয়র সাংবাদিক মাইনুর আলম। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা পর্বে। আমরাও চাই যে আসলে ইরান ইসরায়েলের যে সংঘাত সেটি আসলে বড় কোনো ধরনের যুদ্ধে রূপ না নিক, বিশ্বের সব মানুষ যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করুক, সেটি আমরাও চাই। দর্শক, আপনারা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন HTVর।